শুনছেন এবিসি রেডিও 89.2 FM। সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম। আর আজকে শুরুতে রয়েছে এক্স ফাইলস এর একটি সত্য ঘটনা, যার নাম হচ্ছে দ্য মার্ডার অফ জেফ্রি কেবলার। আসুন তাহলে শুনি দ্য মার্ডার অফ জেফ্রি কেবলার। তারপর আবারও ফিরছি, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন, আর আপনারা শুনছেন কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম, আ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট। দু সালের গ্রীষ্মকাল। মিশিগানের উত্তর দিকে অবস্থিত ইগল টাউনশিপটা অনেক ছোট একটা এলাকা। সেখানে ছোট্ট একটা বাড়িতে থাকত জেফ্রি কেবলার আর তার স্ত্রী জেন কেবলার। বিবাহিত জীবন শুরু করার কিছু বছর পরেই তাদের কোলে আসে ছোট্ট ফুটফুটে একটা ছেলে। জেফ্রি আর জেন মিলে তাদের ছেলের নাম রাখে জাস্টিন কেবলার। ছেলেকে অনেক আদর, যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করে জেফ্রি কেবলার আর জেন কেবলার। ছেলে জাস্টিন ছোটবেলা থেকেই তার বাবা মায়ের সাথে থাকতে খুব পছন্দ করত। সাধারণত ছেলেমেয়েরা ছোটবেলায় বাবা মায়ের সাথে থাকতে পছন্দ করলেও বড় হয়ে যাওয়ার পর তারা নিজেরা একাই থাকতে চায়, কিন্তু জাস্টিন কেবলারের বেলায় একদমই উল্টো। উইকেন্ডে তার বাবা জেফ্রি কেবলার তাদের বাড়ির উঠোনে বারবিকিউ পার্টি দেবে, এটা মাস্ট। আর এই বারবিকিউ পার্টিটা শুধু তাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বাড়ির আশেপাশে যারা থাকে তাদেরকেও জেফ্রি কেবলার ডেকে নিয়ে আসে। সবাই একসাথে মিলে গল্প, খাওয়া দাওয়া, হই হুল্লোড় করে। এইভাবে থাকতে পছন্দ করে জেফ্রি কেবলার। জেফ্রি আর তার স্ত্রী জেইনের ভালোবাসা ছিল দেখার মতো। কলেজ লাইফ থেকে প্রেম হয় তাদের, এরপর সেটা বিয়েতে পরিণতি নেয়। বিয়ের অনেক বছর কেটে গেলেও তারা একদম প্রথম প্রেমে পড়া যুবক যুবতীর মতোই আচরণ করে। কেউ কখনো একজন আরেকজনকে ছাড়া কোথাও ঘুরতেও যায় না। জেফ্রি তার স্ত্রী জেইনের বাছাই করে দেওয়া শার্ট গায়ে দিয়ে তার কাজে যায় প্রতিদিন। সপ্তাহে একদিন তারা বাইরে কোন এক রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনার করতে যায়। জেফ্রির নিজেরই একটা বিজনেস ছিল, তার বিজনেসটা ছিল কনস্ট্রাকশনের। অন্য সবার মতো জেফ্রি আর তার স্ত্রী জেইন ছিল খুব সুখী, তাদের পরিবারটা ছিল অনেক সুখের। কিন্তু এত আনন্দ আর সুখে হয়তো কারোর নজর লেগে গিয়েছিল। সবকিছু তো ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটল যার জন্য কখনোই কেউ প্রস্তুত ছিল না। এই একটা ঘটনা সবাইকে খুব অবাক করে দিল। এমনটা তো হওয়ার কথা ছিল না। কিছুক্ষণ আগেই বলেছিলাম জেফ্রি আর তার স্ত্রী জেইন কেউ কখনো একজন আরেকজনকে ছাড়া কোথাও ঘুরতে যায় না, কিন্তু 2015 সালের 3 আগস্ট জেন কেবলার শহরের বাইরে যায় তাদের ফ্যামিলি রিইউনিয়নে অংশ নিতে। আর সাথে জেফ্রি কেবলারেরও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ তার একটা কাজ পড়ে যাওয়ায় সে আর যেতে পারেনি। মাত্র 2 দিনই তো সময়, এই 2 দিন কি আর হবে, আর ফোন তো আছেই। এটা ভেবে নিশ্চিন্তে জেফ্রি কেবলারকে বাড়িতে রেখে চলে যায় তার স্ত্রী জেন কেবলার। যাওয়ার পর তাদের মধ্যে ফোনে যোগাযোগ হতে থাকে। 5 আগস্ট সেদিন রাতে বাড়ি ফেরার কথা জেইনের, কিন্তু সকাল থেকে জেফ্রি তার ফোন ধরছে না। কি হলো? এমন তো সে কখনো করে না। ব্যস্ত থাকলেও কিছুক্ষণ পর সে আবার কল ব্যাক করে সবসময়, কিন্তু সেদিন সকালে সেটাও করছিল না। জেফ্রি কেবলারের পাশের বাড়িতে থাকতো তার বড় ভাই জিম কেবলার। জেইন খুব চিন্তিত হয়ে তাকে ফোন দেয়। জিম জানে জেফ্রিকে সেদিন সে কোথাও দেখেনি, সেদিন নাকি জেফ্রি কাজেও যায়নি। তারপর জিম জেফ্রির খোঁজ নিতে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে দরজা ধাক্কালে ভেতর থেকে কেউ কোনো কথা বলে না, কেউ দরজা খুলতেও এগিয়ে আসে না। জিম কিছুক্ষণ পর লক্ষ্য করে যে জেফ্রির বাসার দরজা খোলা। সে বাড়ির ভেতরে যায়। বাড়ির ভেতর হাঁটতে হাঁটতে সে দেখে মেঝেতে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। জিম একটু ঘাবড়ে যায়। তারপর সে আস্তে আস্তে ড্রয়িং রুমের ভেতরে ঢুকলে দেখতে পায় সেখানে পড়ে আছে জেফ্রি কেবলারের নিথর দেহ। তার পিঠ থেকে রক্ত পড়ে পুরো মেঝে রক্তে ভরে আছে। পিঠে কেউ গুলি করেছে, অথবা সেটা ছুরিকাঘাতের চিহ্ন। নিজের ভাইকে এই অবস্থায় দেখে জিম একদম অপ্রস্তুত হয়ে পড়ে। সে কিছুক্ষণ তার ভাইয়ের মৃতদেহের দিকে তাকিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে সে 911-এ ফোন দেয়। পুলিশকে ফোনে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই ক্লিন্টন কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট থেকে পুলিশ অফিসাররা চলে আসে। ক্রাইম সিন দেখার পর ডিটেকটিভ শনকে এই কেস তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। ডিটেকটিভ শন জেফ্রি কেবলারের মৃতদেহ ভালোভাবে দেখার পর লক্ষ্য করল জেফ্রির ঘাড়ে অনেক জোরে মুচকে যাবার চিহ্ন আছে। দেখে মনে হচ্ছে তাকে খুন করার আগে তার সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়েছিল খুনির। হয়তো জেফ্রি নিজেকে বাঁচানোর চেষ্টাও করেছিল। ডিটেকটিভ শন আরো দেখে জেফ্রির পিঠে বেশ কিছু ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু ডিটেকটিভ শনের প্রশ্ন হচ্ছে খুনি জেফ্রিকে অনেক আগে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল।
কিন্তু এরপরেই কেন এতবার তার পেছনে ছুরি মারবে? পুলিশের ভাষায় এটাকে বলে ওভারকিল। খুনিরা এটা করে থাকে যখন তাদের ভিকটিমের উপর অনেক ক্ষোভ বা রাগ থাকে। তাহলে কি জেফরি কেবলারের খুন কোনো কিছুর প্রতিশোধ ছিল? সব প্রশ্নেরই উত্তর মিলবে কে খুন করেছে জেফরি কেবলারকে, আর কেনই বা খুন করেছে, এই সবই জানা যাবে। জেফরি কেবলারের বাড়িতে ডিটেকটিভ শন কয়েকটা জিনিস লক্ষ্য করেছে। খুনির প্রতিটা রুমের সব জিনিস আর ড্রয়ার এলোমেলো করে সারা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ড্রয়িং রুম থেকে টিভি আর কম্পিউটার মিসিং ছিল। জেফরির পকেটে তার ফোন আর মানি ব্যাগ কোনোটাই ছিল না। অর্থাৎ খুনি হয়তো তার বাড়িতে লুটপাটের উদ্দেশ্য নিয়ে এসেছিল। কিন্তু জেফরির বাড়ির কোনো দরজা বা জানালা ভাঙা ছিল না। তার মানে ডাকাতের উদ্দেশ্যে নিয়ে আসা ডাকাতকে বাড়ির ভেতর ঢুকতে কোনো কষ্ট করতে হয়নি। এমনটাই বা কেন হবে? কেউ তো আর তার বাড়ির দরজা খোলা রাখে না। কিংবা কে জানে, হয়তো খুন করাই ছিল তার আসল উদ্দেশ্য, আর এই পুরো ঘটনাকে সাধারণ ডাকাতি হিসেবে উপস্থাপন করার জন্য সে এসব করেছে। অন্যদিকে জেফরি কেবলারের মৃতদেহের ময়না তদন্তেও খুনি সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি। সবকিছুই জেফরির খুনের রহস্যকে আরো কুয়াশাচ্ছন্ন করে দিচ্ছে। এখন এই রহস্য ভেদ করতে হলে ডিটেকটিভ শনকে বের করতে হবে খুন হওয়ার আগের দিন জেফরি কি করেছে। সে এমন কি করে থাকতে পারে যার কারণে তার পরিণতি আজ মৃত্যু। ডিটেকটিভ শন জিমের কাছ থেকে জেফরির স্ত্রীর ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করে পুরো ঘটনা বলে। জেন কেবলার তার স্বামীর মৃত্যুর সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ে। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। জেন তখন তার বাড়ি থেকে 128 মাইল দূরে। সেখান থেকে সে কি করবে কিছু বুঝতে পারছিল না। ডিটেকটিভ শন তাকে কিছুক্ষণ সান্ত্বনা দেয়, এরপর তাকে কিছু প্রশ্ন করে। তাকে জিজ্ঞেস করে তার জানা মতে এমন কেউ আছে কিনা যে জেফরিকে হত্যা করার চেষ্টা করতে পারে। জেন তাকে জানায় তার জানা মতে এমন কেউ নেই, কারণ জেফরি অনেক ফ্রেন্ডলি ছিল সবার সাথে, তার সাথে কারো কোনোই শত্রুতা ছিল না। ডিটেকটিভ জেনকে বলে জেফরির পকেট থেকে তার মানি ব্যাগ চুরি হয়েছে, তাই মানি ব্যাগে কি কোনো ক্রেডিট কার্ড ছিল কিনা, আর যদি থেকে থাকে তাহলে সেটার নাম্বার সে জানে কিনা। জেন ডিটেকটিভকে জেফরির ক্রেডিট কার্ডের নাম্বার দেয়। এখন ডিটেকটিভের কাছে এই ডাকাত বা খুনিকে ধরার একটা রাস্তা তৈরি হয়ে গেছে। এখন যদি জেফরির ক্রেডিট কার্ড ব্যবহার করে কেউ কেনাকাটা করে তাহলে সেটার রিপোর্ট সরাসরি চলে আসবে পুলিশের কাছে। এছাড়াও জেন ডিটেকটিভকে জেফরির মোবাইলের ডিটেল দিয়ে দেয় যাতে তারা সেই মোবাইল ট্র্যাক করতে পারে। জেফরি কেবলারের ছেলে জাস্টিন কেবলার ততক্ষণে পৌঁছে গেছে। বাবার মৃত্যুর সংবাদ সে কিছুতেই মেনে নিতে পারছিল না। কিছুদিন আগেই তো সে আর তার বাবা একসাথে বসে ফুটবল খেলা দেখেছে, কত গল্প করেছে। নিজের জীবনের সব গল্প সে তার বাবার সাথে করত। ঘটনাস্থলে থাকা ডিটেকটিভ জাস্টিনকে কিছু প্রশ্ন করতে শুরু করে। জাস্টিন বুঝতে পারে যে ডিটেকটিভ তাকে এসব প্রশ্ন করছে কারণ তারা জাস্টিনকে একজন সাসপেক্ট হিসেবে দেখছে। এটা তার মনকে আরো ভেঙে দেয়। তারা জাস্টিনকে জিজ্ঞেস করে তার বাবার সাথে শেষ কবে কখন দেখা হয়েছিল। জাস্টিন কেবলার তাদের জানায় আগের রাতে, তখন রাত প্রায় 9:30 বাজে। 2 মাস আগে তার বাবার জন্মদিন ছিল। তখন জাস্টিন তাকে কোনো গিফট দেয়নি। সে গিফট দিতেই আগের রাতে বাসায় এসেছিল তার বাবার বাড়িতে। গিফট দিয়ে সে আবার তার বাড়িতে ফিরে যায়। ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করে সে তার বাবাকে কি গিফট দিয়েছিল। সে বলে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল সে। কিন্তু পুলিশ জেফরির বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও জাস্টিনের বর্ণিত ব্ল্যাঙ্কেট খুঁজে পায়নি। ডিটেকটিভ জাস্টিন কেবলারকে জিজ্ঞেস করে তার বাবার কোনো শত্রু ছিল কিনা। জাস্টিন এমন কারো কথা মনে করতে পারে না। ডিটেকটিভ শন এবার আশেপাশের বাড়ির মানুষকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সব জিজ্ঞাসাবাদ শেষে একজন সবার প্রথমে জেফরির ছেলে জাস্টিনই বলে ব্র্যাডের কথা। জেফরি কেবলারের অতীতের কিছু ঘটনা আছে। বেশ কিছু বছর আগে জেফরি কেবলার ভীষণভাবে মাদকাসক্ত হয়ে পড়া ব্র্যাড কার্সনকে তার কোম্পানিতে চাকরি দিয়েছিল। ব্র্যাড কার্সন অনেক মারাত্মকভাবে মাদকাসক্ত ছিল, কিন্তু জেফরি এতটাই দয়ালু ছিল যে সে ব্র্যাডের এই মাদকাসক্তিকে না দেখে তাকে একজন মানুষ হিসেবে দেখেছিল। আর ব্র্যাডের তখন খুব টাকার প্রয়োজন, তাই জেফরি তাকে চাকরি দেয়। তবে এটাই কি ছিল জেফরির ভুল? হতে পারে ব্র্যাড কার্সন জেফরি কেবলারকে খুন করেছে কারণ তার টাকার দরকার, আর মাদক নিয়ে বেশ কয়েকবার কাজে আসার পর জেফরিকে আর সামলাতে না পেরে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিল। এরপর সে জেফরির সাথে অনেক খারাপ ব্যবহারও করেছিল। জেফরি এগুলোকে পাত্তা দেয়নি। তখন ডিটেকটিভ শন এই মাদকাসক্ত ব্র্যাড কার্সনের ব্যাপারে কিছু তদন্ত করে। পুলিশ রেকর্ড খুঁজে দেখে ব্র্যাডের নামে পুলিশের রিপোর্ট করা আছে অনেক আগে থেকেই। একজন পুলিশের কাছে রিপোর্ট করেছিল
যে তারা ধারণা করছে তাদের বাসায় ডাকাতির চেষ্টা চালিয়েছিল এই ব্র্যাড কারসন। এই পুলিশ রিপোর্টের সাহায্যে ডিটেকটিভ এখন ব্র্যাডকে খুঁজে জিজ্ঞাসাবাদ করতে পারবে। তাই শন এবার ব্র্যাডকে খুঁজতে মাঠে নেমে পড়ে। ব্র্যাডকে খুঁজতে খুঁজতে ডিটেকটিভ শন জেফ্রির আশেপাশে সবগুলো মোবাইল কোম্পানির টাওয়ারে খোঁজ লাগাতে শুরু করে। জেফ্রির মোবাইল তাদের কাছে নেই, কিন্তু সেই মোবাইলের সব ইনফরমেশন তাদের কাছে আছে। সেগুলো দিয়ে খুঁজে বের করা যাবে জেফ্রির মোবাইল। খুঁজে পাওয়া যায় ব্র্যাড কারসনকে। ডিটেকটিভ শন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে ডাকে। ব্র্যাড কারসন ছিল অন্য শহরে। যখন তাকে বলা হয় যে জেফ্রি কেবলার খুন হয়েছে, তখন সে খুব অবাক হয়ে যায়। সে যেন বিশ্বাসই করতে পারে না। সে জানায় যে সে কখনো জেফ্রিকে তার শত্রু হিসেবে দেখেনি। তাকে চাকরি থেকে বের করে দিলেও সে এতে কোনো রাগ করেনি। ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করে সে 5ই আগস্ট রাতে কোথায় ছিল। উত্তরে সে জানায় সে তার বোনের বাসায় ছিল। এটা বলে সে তার ফোন সামনের দিকে ছুড়ে দিয়ে বলে, বিশ্বাস না করলে আমার বোনকে কল করে জিজ্ঞেস কর। ডিটেকটিভ তার বোনকে ফোন দিলে তার বোন জানায় যে সে সত্যিই বলছে। এখন ডিটেকটিভ শন একটু ঘাবড়ে যায়, কারণ ব্র্যাড সত্যি কথা বলছে আর জেফ্রির খুনের একমাত্র সাসপেক্টই ছিল সে। তাহলে এখন আসলে কে খুন করেছে এটার কোনো প্রমাণ নেই পুলিশের কাছে। এই মার্ডার কেস আবার গোড়া থেকে শুরু করতে হবে। ডিটেকটিভ শন যখন সব আশা ছেড়ে দিয়েছিল, তখনই তার কাছে একটা ফোন আসে। ক্রেডিট কার্ড কোম্পানি থেকে ফোন দিয়ে তাকে জানায় যে জেফ্রি কেবলারের ক্রেডিট কার্ড 6ই আগস্ট ব্যবহার করা হয়েছিল। মিশিগানের ইপসিলান্টি শহরের একটি কনভেনিয়েন্স স্টোরে এই ক্রেডিট কার্ড ব্যবহার করা হয় ঠিক সন্ধ্যা 7:19 দিকে। শন সেই দোকানের মালিকের সাথে যোগাযোগ করে। সেই দোকানের মালিককে বলে তাদের সিসিটিভি ফুটেজ পুলিশ স্টেশনে পাঠিয়ে দিতে। সিসিটিভি ফুটেজ চলে আসলে ডিটেকটিভ শন দেখতে থাকে 6ই আগস্ট ঠিক সন্ধ্যা 7:19 কি হয়েছিল, কে ছিল সেখানে। শন সিসিটিভি ফুটেজে সেই সময় দুজন লোককে দেখতে পায়। তাদের চেহারা আবছা বোঝা গেলেও পুরোপুরি চেনা যায় না। শন সেই ফুটেজের ছবি প্রিন্ট করে সেটা জেফ্রির ছেলে জাস্টিনকে দেখায়। জাস্টিন তাদের কাউকেই চেনে না। এবার পুলিশ শহরের সবাইকে সেই ছবি দেখে জিজ্ঞেস করতে থাকে তারা কেউ এদের চেনে কিনা। তাদের ছবি মিডিয়াতে প্রচার করতে শুরু করে পুলিশ। কিছুদিন পর অর্থাৎ 14ই আগস্ট দুজন লোক পুলিশ স্টেশনে আসে। এটাই সেই দুজন যাদের ছবি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। তাদের ছবি সব টিভি চ্যানেলে দেখানোর পর সবাই তাদের ফোন করে বিরক্ত করছিল। তাই তারা এই বিষয়টা পরিষ্কার করার জন্য পুলিশ স্টেশনে যায়। তাদের নাম মিশেল বেলিঙ্গার আর ম্যানুয়েল মার্টিন্স। ডিটেকটিভ শন তাদের দুজনকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ডিটেকটিভ তাদেরকে জিজ্ঞেস করে ক্রেডিট কার্ডের ব্যাপারে। তারা দুজনেই ক্রেডিট কার্ডের ব্যাপারটা অস্বীকার করে। তারা বলে এই বিষয়ে তারা কিছুই জানে না, বরং তারা সেই দোকানের সামনে পার্কিং লটে এই ক্রেডিট কার্ড পড়ে থাকতে দেখেছিল, সেখান থেকে পেয়েছে এটা। ম্যানুয়েল মার্টিন্স তার স্টেটমেন্টে একদম স্থির ছিল। বিশ্বাসের সাথে তারা সবকটি কথা বলেই যাচ্ছিল। কিন্তু অন্যদিকে মিশেল বেলিঙ্গার একটু অন্যমনস্ক হয়েছিল। সে ঠিক মতো কথাই বলছিল না। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কিছু বলতে চেয়েও বলতে পারছে না। ডিটেকটিভ শন এবার ভালোভাবে প্রশ্ন করতে শুরু করে মিশেল বেলিঙ্গারকে। সে তাকে ঠান্ডা মাথায় বোঝাতে থাকে যে সে যদি সব সত্যি কথা বলে তাহলে তারা অনেক ঝামেলা থেকে বেঁচে যাবে। আগে থেকে মিশেল বেলিঙ্গার অনিশ্চিত ছিল। সে যেন সত্যিটা বলতে যেও বলতে পারছিল না, কিন্তু তার ইচ্ছে ছিল বলার। তাই ডিটেকটিভ শনের খুব বেশি জোরাজোরি করতে হয়নি তাকে। কিছুক্ষণ পর সে নিজেই সব বলতে থাকে। সে ডিটেকটিভ শনকে জানায় যে সেই রাতে সে জেফ্রি কেবলারের বাড়িতে ছিল, কিন্তু সে আরো বলে যে সে এই খুন করেনি। এটা বলেই কাঁদতে থাকে মিশেল বেলিঙ্গার। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে সে আবার বলতে শুরু করে জেফ্রি কেবলারকে হত্যার সব পরিকল্পনা ম্যানুয়েল মার্টিন্সের ছিল না। এরপর সে আরো দুটো নাম নেয়। তাদের নাম হচ্ছে ডমিনিক হ্যারিস আর অ্যালেক্সিস পেনা। সে বলে যে তাদের ছোটখাটো চুরি ডাকাতির স্বভাব আছে, আর সেজন্যই একদিন ডমিনিক হ্যারিস আর অ্যালেক্সিস পেনা তাদের বলে লেটস রব আ হাউস। এরকম কথা শুনে তারা আর খুব একটা আপত্তি করে না। ডিটেকটিভ শন এবার নতুন দুজনের ব্যাপারে কিছু ব্যাকগ্রাউন্ড চেক করা শুরু করে। 20 বছর বয়সী ডমিনিক হ্যারিস আর তার ফিয়ান্সে 24 বছর বয়সী অ্যালেক্সিস পেনা, তাদের নামে পুলিশ স্টেশনে অসংখ্য রিপোর্ট রয়েছে। সব রিপোর্টই চুরি আর ডাকাতি সংক্রান্ত। সেদিন রাতে মিশেল বেলিঙ্গার, ম্যানুয়েল মার্টিন্স, ডমিনিক হ্যারিস আর অ্যালেক্সিস পেনা এরা চারজন একসাথে জেফ্রি কেবলারের বাড়িতে ঢুকেছিল। তারা প্রথমে ভেবেছিল বাড়িতে কেউ নেই, কিন্তু বাড়ির ভেতরে গিয়ে দেখে যে একজন বয়স্ক লোক অর্থাৎ জেফ্রি কেবলার ড্রয়িং রুমে হাঁটাহাঁটি করছে। মিশেল বেলিঙ্গার প্রথমে বলেছিল কোনো ঝামেলা না করে এই বাড়ি থেকে বের হয়ে যেতে, কিন্তু তার কথা শুনেনি ডমিনিক হ্যারিস আর অ্যালেক্সিস পেনা। সবার প্রথমে অ্যালেক্সিস পেনা জেফ্রির উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে বাঁচার অনেক চেষ্টা করে জেফ্রি, কিন্তু এতে কোনো লাভ হয় না।
দুর্বৃত্তদের কাছে প্রাণ হারাতে হয় তাকে। ডিটেকটিভ শন সব কথা শুনে এবার নেমে পড়ে ডমিনিক হ্যারিসারকে। নিজেদের বাসায় ছিল তারা কোনো আভাসই পায়নি। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। প্রথমে তারা সবকিছু অস্বীকার করে, কিন্তু পরে তাদেরকে মিশেল বেলিঙ্গার আর ম্যানুয়েল মার্টিনসের সামনে নিয়ে আসলে তারা সবকিছু স্বীকার করতে বাধ্য হয়। স্টেট হাইকোর্ট তাদের 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কোনো অপরাধই ছোট না, সব অপরাধ সমান। খুন করা বা সেটার সাথে যুক্ত থাকাও সমান অপরাধ, তাই এর শাস্তিও পেতে হবে সবাইকে। আপনি আছেন কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিমে, আর শুনছেন এবিএস রেডিও 89.2 FM। সঙ্গে আছি শারমিন। এই মুহূর্তে কুয়াশা এক্সপ্রেস শেষ হয়ে গেল, যার নাম ছিল দ্য মার্ডার অফ জেফ্রি কেবলার। আর সময় হয়ে গেছে এখন আমাদের কুয়াশার আরেকটি গল্পে যাবার। আজকের গল্পটি লিখেছেন আপনাদের জন্য আনিকা চৌধুরী প্রিয়ন্তী, এবং আজকের গল্পের নাম বলে দিচ্ছি, নামটি হচ্ছে মুর্দাখোর। মুর্দাখোর শুনলেই আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কি হতে পারে বা কি হতে যাচ্ছে, যা অনুমান করছেন তাই। আসুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের প্রথম পর্বে। প্রথম পর্ব শেষ হওয়ার পরে ফিরে এসে কিছু কথা বলবো না হয়। আপনি আছেন কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিমে, সঙ্গেই থাকবেন। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। কানুলাল, ও কানুলাল, মুর্দা আইছে, ওঠো। স্বাগতম। মৃত্যু মানুষের একমাত্র গন্তব্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আদতে মৃত্যুর দিকেই ছুটছে। কালে কালে মানুষ মৃত্যুকে নিয়েও নানা রকম নাটকীয়তায় সাজিয়েছে, নানা রকম রীতি রেওয়াজ। এসব রীতি রেওয়াজের ধার ধারে না কানুলাল, কারণ সব দেহের সাথেই তার ওঠা বসা, সব দেহের সাথেই কাটে তার সারা দিন রাত। সে জানে মুর্দা নিয়া আর কাজ কাম করতে ভালো লাগে না রে। কি কও কানুলাল, এত বছর পার করে দিলে এই লাইনে, এখন আইসা কথা কইলি চলে? মেয়ে মানুষ নাকি বেড়া? বেড়া। কেসটা কি? এক্সিডেন্ট, মাথাটা থেতলায়া গেছে। ও, গন্ধ তো ছুড়ে নাই, বেশি সময় হয় নাই মনে হয়। না, একটু আগের কাহিনী। ধর, ভিতরে আবার একটা পইরা আছে, অর্ধেক কাইটা থুইছি, ওইটা শেষ কইরা এইটাতে হাত দিম। আমি আসি তাইলে। বাড়ি ফেরার সময় হয়েছে তাইলে? হ্যাঁ, বাড়ি না ফিরলে ফিরমু কই? লাশের সাথেই তো থাকতে ভালো লাগে, একবার গেলে আর খবর নাই। সংসার কেমনে চলে তার কোনো খবর রাখিস? প্রত্যেক দিন এই বাহাস শুনতে ভালো লাগে না। দে খাইতে দে। মুর্দা গড়তে আইসি, গা ধোয়ার কথা নাই, খাইতে দে। ভগবান জানে কার সাথে সংসার করতেছি। হ্যাঁ, এখন গা ধোয়ার সময় নাই। মুদ্দা আইছে কাল রাইতে একটা, ওইটা আজকের মধ্যে শেষ করতে হইবে। বাইরে বস, দিতাছি। এই শরীর নিয়ে আমার ঘরে ঢুকবি না। হ্যাঁ, বুঝলি না রে সীতা, মানুষ মইরা গেলেই খাঁটি হয়, পয়সা থাকলেই ভেজা। একদিনে লাস্টের একেবারে গন্ধ ছাড়া গেছে।
আইছিস আয়। নে খা কবে আনলে তো গন্ধ পাইবি। যাই 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 কানুদা, ও কানুদা, ভেতরে আসুনি? কে কে এটা? এই কেডা? লাশ আনছোস এই এই কেডা? ওরে বাবা রে, এইটা কি? এত বড় কুত্তা, এত বড় কুত্তা এলো কইতে? এই হুস হুস হুস। এই কি হয়েছে রে? ও কানুদা, দেখো এটা কি? তুই যা এখান থেকে, পরে আসিস। এইসব কি হইতেছে কানুদা? কাউরে কিচ্ছু বলবি নে, যা কাল ভোরে আসিস। মা কালী রক্ষা করো। কানুলাল জাতে একটা ডোম। তার বাপদাদা 3 পুরুষ ধরে এই লাশ কাটা ছেঁড়ার কাজ করে চলেছে। একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ছোট্ট একটা লাশ কাটা ঘর আছে। ঘরটার উপরে টিনের চালা দেয়া, ভেতরে পাকা করা। অনেক দূর দূর থেকে লাশ আসে এখানে। মইনুল আর কানুলাল মোটামুটি এখানকার সব দায়িত্ব পালন করে। মইনুলের একটা ভ্যান আছে, তার কাছে লাশ বয়ে নিয়ে আসার। তারপরে ঘরটার ভেতরে নিয়ে কাটাকুটি থেকে শুরু করে সেলাই পর্যন্ত সবই বেশ যত্ন সহকারে করে কানুলাল। জীবনের প্রায় অর্ধেকটা সময় সে এখন পার করে দিয়েছে। দিনের বেলায় লাশ কাটা ঘরের আশেপাশে দিয়ে কেউ যায় না, আর রাতে তো প্রশ্নই আসে না। লাশ কাটা ঘরটার চারদিক ঘিরে গাছগাছালি, কেমন একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ। আর সেখানকার বাতাস সবসময় ভারী থাকে লাশের গন্ধে। তবুও কানুলাল ভয় পায় না, কারণ ভয়ের চূড়ান্ত সীমা সে দেখে ফেলেছে। আর সেই ভয়ের নাম হলো মুর্দাখোর। তার এই নামটা আসলে গ্রামের মানুষ দিয়েছে। মোটামুটি আশেপাশের 2-4 ইউনিয়নের সবাই জানে এই লাশ কাটা ঘরে মুর্দাখোর আছে, যাকে কেউ কোনোদিন দেখেনি। কিন্তু অনেকেই বলে মইনুলের ভ্যানের পেছনে লাশ আনার সময় প্রায় একটা অদ্ভুত জিনিসকে দৌড়ে আসতে দেখে। সেখান থেকে মানুষের এমন ধারণা হয়েছে। আর এই কারণেই কানুলালকেও গ্রামের অনেকে এড়িয়ে চলে, কারণ মুর্দাখোরের সাথে যার ওঠা বসা সে নিশ্চয়ই বন্ধুত্ব রাখার মতো কোনো মানুষ নয়। এমনকি কানুলালের স্ত্রী সীতাও মাঝে মাঝে কানুলালকে ভয় পায়। তার ভীষণ রহস্যময় লাগে এই লোকটাকে। হ্যাঁ রে, এই সব কাজ এখন ছাইড়ে দিলে হয় না? সাইডে দিলে খাবি কি? অন্য কিছু কর। অন্য কি করব? আজীবন তো এই কাজই কইরে গেলাম, আর তো কিছু পারি না। আর যাতে ডোম আমরা, ভালো কাম কে দিবে? আমার তো ভয় করে রে। কিসের ভয়? মরতে তো হইবেই, ভয় করে লাভ কি? হ্যাঁ রে, মানুষ যে কয় ওইখানে মুর্দাখোর আছে, সে কি সত্যি? সেসব শুনে কি করবি? দে খাইতে দে। তুই কোনোদিনও কইতে চাস না। আমি তো তোর ঘরের বউ, আমারে কইতে দোষ কি? হ আছে। কি কস? তুই দেখছিস? ধরাস নাই? প্রথমে ডরাইছি, এখন অভ্যেস হয়ে গেছে। মা কালী রক্ষা করো। কি কেমন কথা বলিস তুই? যা সত্য তাই কইলাম। এখন খাইতে দে। আর শোন, এইসব কথা ভুলেও কাউরে বলিস না। হুম। কানুদা, হুম
ওই দিন ওইটা কি আছিল দাদা? হ্যাঁ, মুর্দাখোর। কি কও? মানুষে যে কয় লাশ খাইতে আসে সেই মুর্দাখোর? হ্যাঁ, সেটা সত্যি আছে? হ্যাঁ আছে। মানুষে তো কয় আমার ভ্যানের পিছনে নাকি দৌড়াইতে দেখছে, কিন্তু আমি তো কোনোদিন দেখি নাই। আমি মনে করছি ভুয়া খবর। ভ্যান কি সামনে তাকায় চালাস নাকি পিছনে? সামনে। তাইলে দেখবি কেমনে? লাশ যে এমনি খাইয়াত হয়, তাহলে তুমি কাটাছিরা করো কেমনে? ডমের কাছ থেকে লাশ নেয়ার পর পরিবারের মানুষ তো আর খুইলা দেখে না, মুখটা কেবল খুইলা দেখে। ভেতরের যে কইল যে ফেপসে সব খাইয়া সাবার করছে, সেইটা তো আর কেউ বুঝে না। যদি কোনোদিন ধরা পড়া যাও? ধরা পড়ব কিসের জন্যে? আই তো লাশ খাইনে, যে খায় তারে ধরতে বলবো। আমার তো মনে হইতেছে তুমি বেশি চড়ায় ফেলাইছো, তাই এসব কইতাছো। বিশ্বাস না হইলে থাক এইখানে, নিজেই দেখবি, একটু পরেই তো আসবে। কি কও? হ্যাঁ, আইলে কিন্তু আমার গায়ে হাত দিস না, আমার শরীরটা ভারী হইয়া যায়, ব্যথায় জানি হাড্ডি গুলা চাবাইতে থাকে। না গো দাদা, তোমার মতো অত সাহস আমার নাই। তুমি থাকো, আমি গেলাম। হে রে মইনুল, কই যাচ্ছিস? ডরায়া গেলি? ভগবান জানে কোন কুকুরে বাপু এর ডোমের সাথে বিয়ে দিয়েছিল, জীবনটাই শেষ হয়ে গেল। মা কালী, রক্ষে করো মা। এই তো রাইতে কিসের শব্দ হচ্ছে? রাম 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 রাম, মনে তো হচ্ছে টিনের চালার উপর কেউ হাইতে যাচ্ছে। এত রাইতে কে হাইতে যাচ্ছে? মা কালী, রক্ষে করো মা। ও মা গো, রাম রাম রাম, কে কই আছিস? বাঁচা, রাম রাম রাম। ও বাবা গো, কি দেখলাম! এত রাইতে কি দরজায় ধাক্কা দেয়? রাম রাম রাম। কে কে আইছে? আমি গোপী, দরজাটা খোল গো। ও গোপী, দাঁড়া বইন। কিছু শুনছ? হ, আমার টিনের চালের উপর আইছিল, তারপরে গাছটা দৌড়ে নাইমে আমার জানলার সামনে আইছিল। এমন জিনিস আমি জীবনেও দেখিনি। ভগবান, আমারে কি দেখাইলো? পাড়ার সবাই ওইখানে জমা হয়েছে, চল চল চল। ঘটনা কি কিছু জানিস? হ, কিষানের ছোট ছেলেটা নাকি রাইতেই দম ছাড়ছে, তারই খাইতে আইছিল। কি সর্বনাশ! মা কালী, রক্ষা করো মা, রক্ষা করো। এই পৃথিবীতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে আমাদেরকে ঘিরে। আমাদের পৃথিবীটাকে আমরা আসলে খুব ছোট করে ফেলি। আমাদের আশেপাশের কিছু চরিত্র, কিছু জায়গা, কিছু ঘটনাকেই আমরা পৃথিবী মনে করি, কিন্তু বিশাল এই পৃথিবীর কত আনাচে কানাচে যে কত অন্ধকার ইতিহাস রয়ে গেছে তার হিসেব আমরা নিজেরাও জানি না। উপজেলা শহরের একটা ছোট্ট এলাকা, খুব বেশি হলে 10-15টা বাড়ি। এই 10-15টা বাড়ি নিয়েই তারা একটা গ্রাম তৈরি করে নিয়েছে। এই গ্রামের আশেপাশে কেউ থাকে না, তার এই 10-12 মানুষেরা ছাড়া আর কারোর সাথে তেমন যোগাযোগও নেই, কারণ এই গ্রামটার নাম ডোমপট্টি। এদের জাত ডোম। শহরে হলে হয়তো ওরাও আশেপাশের মানুষের সাথে মিশে থাকতে পারত, কিন্তু উপজেলা বলেই সেখানকার মানুষদের মধ্যে আজও জাতপাতের হিসেবটা
খুব বেশি করে করা হয়। ডোমপট্টি সবাই যে লাশ কাটাকাটি করে তেমন কিন্তু নয়, অনেকেই শহরে অন্যান্য কাজ করে, কিন্তু তার বংশের কেউ না কেউ এই কাজ করেছে বলেই তাকেও বংশের এই নাম বয়ে নিয়ে যেতে হয়। এই গ্রামেই একটা অন্ধকার অধ্যায় আছে, সে অধ্যায়ের নাম মুর্দাখোর। এই মুর্দাখোরের কথা কাউকে জিজ্ঞেস করলেই সবাই বলে আমি আমার বাপদাদার কাছে শুনছিলাম। বয়োজ্যেষ্ঠ যে মানুষগুলো বেঁচে আছে তাদের জিজ্ঞেস করে তারাও একই কথা বলে, তারাও তাদের বাপদাদার কাছ থেকে শুনেছে। আসলে মুর্দাখোর কত শত বছর থেকে ডোমপল্লিতে আসন গেড়েছে কেউ তা জানে না। গ্রামের কেউ মরলেই অজানা ঝড়ের মতো চলে আসে এই মুর্দাখোর। লাশের চেহারাটা সে অবিকল রাখে, এছাড়া পুরো শরীর খাবলে খাবলে খেয়ে ফেলে। যারা এই মুর্দাখোরকে একবার চোখের সামনে দেখেছে তারা যেন মৃত্যুকে চোখের সামনে দেখেছে, এতটাই ভয়ঙ্কর সে। প্রত্যেক বছর কালী পূজার সময় এ অশুভর হাত থেকে বাঁচতে ডোমপল্লির মানুষেরা পাঠা বলি দেয়। কই গেলি রে বউ? এখনো মরি নেই, বাড়িতে আছি। সকাল সকাল মেজাজ এত খারাপ কেন রে? কেন, পথে আইতে আইতে কারোর সাথে দেখা হয়নি বুঝি? শুনিসনি বুঝি? ও কাল রাইতের ব্যাপার। শুনছি। এ আর নতুন কি রে বউ? এ তো বছরের পর বছর ধরেই চলে আসতেছে। এমন ঘটনা ঘটে, আমি থাকি একলাই একটা ঘরে। আমার কিছু একটা হয়ে গেলে কাল রাইতে তো জানলা ভাঙে আইতেই নিচ্ছিল। ভাগ্যিস গোপীটা ওই সময় আইছিল, নাইলে আজ আর আমার মুখ দেখা লাগতো নি। না রে বউ, তোর কিছুই হবি না, তো কিছুই করবি না। কইলি হলো, সে যেন কয়ে গেছে তো। হ, আমার সাথে তার কথা হয়, তুই জানিস নে। সবকিছু নিয়ে মস্করা করবি নে, কয়ে দিচ্ছি। আমাক বাপু তুই আমার বাপের বাড়ি ভেজি দে, এইখানে আমি থাকবো নি। কথায় কথায় এত বাপের বাড়ি করিস কেন রে? তোর বাপের বাড়ি কি রাজপ্রাসাদ আছে, নাকি তোর বাপের টাকশাল আছে? দুদিন রাখবে, 3 দিনের দিন ঝেঁটিয়ে বিদায় করে দেবে। দিলি দিক, তাও তো প্রাণে মারবে না কো। কেন রে বউ, আমার উপরে তোর ভরসা নাই? আমি বললাম তো, তো কিছুই করবে না। ভগবান জানে কপালে আমার কি আছে। যা গা ধুয়ে আয় গে, বাদ দিচ্ছি। আমার আবার গোপীর ঘরে যেতে হবে এক্ষুনি। কালী পুজোর জন্য পাটা কিনতে চান্দা দইরেছে, টাকাটা দিয়ে আসি। আরে কতবার মাইনসেরে বুঝাইলাম, এইসব কইরা কোনো লাভ নেই, কিচ্ছু হইবে না, কেউ শুনলো না। থাক, হইছে হইছে। একমাত্র মা কালী পারে এই গায়ের মানুষের রক্ষে করতে। জ্বর উঠবে নাকি রে গোপী? জানি নে তো দিদি, আকাশ তো অন্ধকার হয়ে এলো গো। পণ্ডিত মশাই এসেছেন? হ্যাঁ দিদি, তিনি মেলা আগেই এসেছেন। জয়দেব কই রে? পাটাটাকে গা ধুয়ে সিঁদুর টিঁদুর পরিয়ে নিতে হবে তো। অবুসি আর আমি মিলে করে নেব খান দিদি। তুই মা কালীর গায়ে জল দিয়ে প্রসাদটা বাইনে নে। তাই যাই। দিদি, হুম, দাদা এলো না যে? সে কোন দিন এসেছিল এসবে? তার মনে কি মরণের ভয় ডর নাই গো? জানি নে বাপু, আমি কি বলেছি কম? তা আমার কোনো কথা কানে তুললে তো নিজেই তো আসেই না। আমারেও কয় এসব কইরে কিছুই না কে হবে না। তারি কিনি বুঝা দিদি, শুনি তার উপর নাকি ওই জিনিসটা ছায়া আছে। আমি যাই, প্রসাদ গুলান করি গিয়ে, মেলা কাজ পড়ে রয়েছে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মা কালীর আশীর্বাদে এইবারে অলুকুলি ছায়া এই গায়েতে গেলে বাসি। কি জানি কি আছে মায়ের মনে, কেন সে আমাদের দিকে এক্ষুনি মুখ তুলে চায় না।
মাই আমাদের বাঁচাবে, একদিন মাই এইসব থেকে রুখকে করবে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মানুষে নাকি মানুষের কাটে, কে যে নিয়মটা বাইর করছিল। আবার আবার নে খা। আচ্ছা, আমার কি বলবি কে তুই? কোত্থেকে আইসিস? কেন আসিস? লাশ, আমি লাশের গন্ধে আসি। কিন্তু করতে আসিস তুই? আসছিস তো তোরাই। আমি এখানে ছিলাম শত শত বছর ধরে। মানে আহ! 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 গ্রামের অন্ধকারে অধ্যায়ের সাথে সাথে শহরে চলছে আরেকটা গল্প। এই গ্রামেরই ছেলে সুবোধ। সেই যে কিছুক্ষণ আগে আমরা গোপীর কথোপকথন শুনলাম, সুবোধ তারই ছেলে। সেই গ্রামের একমাত্র ছেলে যে এই গ্রাম থেকে বেরিয়ে শুধু শহরেই যায়নি, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেছে। এমন ঘটনা এই গ্রামে এর আগে কোনোদিন ঘটেনি। সুবোধ এই গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল অনেক ছোটবেলায়, কারণ সে জানতো এই ডোম বংশের গায়ে লাগিয়ে এখানে পড়ে থাকলে সে কিছুই করতে পারবে না। অথচ ছোটবেলায় পাশের গ্রামের প্রাইমারি স্কুলের জানালা দিয়ে উকি মেরে বাচ্চাদের অ আ ক খ পড়া দেখেই সুবোধের ইচ্ছে হয়েছিল একদিন সেও পড়াশোনা করবে। সেখান থেকে সুবোধ তার এক দুঃসম্পর্কের মামার হাত ধরে ঢাকায় পালিয়ে আসে। মামার দোকানে ছোটবেলা থেকেই কাজ করে, আর তার বদলে সুবোধের পড়াশোনা খরচ দিত মামা। এভাবেই নিজেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে গেছে সুবোধ। তার মা গোপী অবশ্য জেনে গিয়েছিল সুবোধ কোথায় আছে, কিন্তু সে কখনো ছেলেকে বাধা দেয়নি। সে সবসময় চেয়েছে তার ছেলে জীবনে ভালো কিছু করুক। কোথায় তুমি? যেখানে সবসময় থাকি। কোথায় যে থাকো তুমি আজকাল? যেখানে আমাকে পেয়েছিলে সেখানে আছি, সেখানেই থাকবো। থাক থাক, হয়েছে, আমি আসছি। এই নাও। কি এটা? সেমিস্টার ফাইনালে তোমার ফার্স্ট হওয়া আর আমার ফেল করা উপলক্ষে তোমার গিফট। শান্তি, আবার একটু পড়াশোনা করলেই তো হয়। একটু পড়াশোনা? তোমার একটু পড়াশোনা মানে হলো পুরো সেমিস্টারে আগাগোড়া যা পড়েছে সব ছেড়ে দেয়া। আচ্ছা আমাকে বলো তো, একটা মানুষের পক্ষে এত পড়া কিভাবে সম্ভব? পড়াশোনাটা করতেই তো আমি এই শহরে এসেছি শান্তি। আমি তো এই শহরের মানুষ না, আমি যেখানকার মানুষ সেখানে। আবার শুরু করলে? চলো ওঠো। কোথায় যাব? মুভি দেখতে যাব, নতুন মুভি এসেছে। আমার কাছে টাকা নেই। আমি তোমার টাকা চেয়েছি? তোমার টাকা এভাবে সিনেমা দেখতে গেলে, ঘুরতে গেলে মানুষ বলবে টাকার জন্য প্রেম করছি বড় লোকের মেয়ের সাথে। মানুষের কথা আমি কবে কেয়ার করেছিলাম? কেয়ার করলে তোমার সাথে প্রেম হতো আমার? কথায় তোমার সাথে কোনোদিন পেরেছিলাম? আচ্ছা চলো। গুড বাই। না 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 না। হ্যালো। কি করো? না কিছু না। কি ব্যাপার, তোমার ভয়েস এমন শোনাচ্ছে কেন? কোথায়?
কেমন শোনাচ্ছে? মনে হচ্ছে হাঁপিয়ে গেছো। কি হয়েছে? না, কই কিছু হয়নি তো। এমনি ঘুমিয়ে গেছিলাম একটু। তোমাকে কতবার বলেছি ঘুমিয়ে গেলে আমাকে একটা টেক্সট করে রাখবে, তাহলে তো আমি আর ফোন দেই না। তুমি তো জানোই আমার ইনসমনিয়া আছে। আরে না না, কোনো সমস্যা নেই, তুমি যখন ইচ্ছে আমাকে ফোন দিতে পারো। অনেকক্ষণ ধরে ঘুমানোর ট্রাই করছি, কিছুতেই ঘুম আসছে না। মোবাইলটা রেখে একটু ঘুমানোর চেষ্টা করো। সারাক্ষণ ফোনটা চাপতে থাকলে কি করে ঘুম পাবে? আরে না, মোবাইল পাশে রেখে লাইট অফ করে অনেকক্ষণ ধরে শুয়ে আছি, আরো সাফোকেটেড লাগছে, তাই তোমাকে ফোন করলাম। ভালো করেছো। কালকে ক্যাম্পাসে প্রোগ্রাম আছে, আসবে না? না। কেন? না, এমনি যাবো না। আচ্ছা তুমি এমন কেন বলো তো? নিজেকে এমন আড়াল করে রাখতে চাও কেন সব সময়? কারণ আমার জাত নিচু, যাতে আমি ডোম। যতই শহরে এসে প্যান্ট শার্ট পরি, আমার রক্ত আমার পরিচয় তো বদলাবে না। পরিচয় বদলাতে বলেছে কেউ তোমাকে? আরে 20 শতাব্দীতে এসে তুমি জাতপাত নিয়ে কথা বলছো? আমি না জাস্ট অবাক হচ্ছি। মানুষ যতই আধুনিক হয়ে যাক, কাউকে ডমিনেট করার প্রশ্নে মানুষ জঙ্গলি বর্বর হতে 1 মিনিটও চিন্তা করবে না। পৃথিবীর সব মানুষ এক সমান হয় না সুবোধ। তুমি দেখোনি তাই বলছো, আমি দেখেছি। বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম যখন সবাই শুনলো আমার ব্যাকগ্রাউন্ড, তখন যা হয়েছিল সেই দিনগুলোর কথা আমি আজও ভুলিনি। আচ্ছা ঠিক আছে বাবা, আই এম সরি। একটা কথা বলবে? কি? আমাকে কি তুমি সত্যি ভালোবাসো? না, আই হেট ইউ লাইক এনিথিং। এখন রাখি, কাল দেখা হচ্ছে। কি ব্যাপার, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ধরছো না কেন? একটু ব্যস্ত আছি, পরে দেখা করবো তোমার সাথে। মানে কি? আমাদের 3 দিন আগেই কথা হয়েছে আজকে আমরা একসাথে প্রোগ্রামে যাব, আর এখন তুমি এসব কেন বলছো? শান্তি, আমি খুব জরুরি একটা কাজ করছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি এমন জরুরি কাজ শুনি? সব কথা তোমাকে বলা যায় না। আমাকে না বলা গেলে কাকে বলা যায়? কিছু কথা আমি কাউকেই বলতে পারি না। পারো না মানে কি? কি এমন কথা যেটা আমার কাছ থেকে লুকোতে হচ্ছে তোমাকে? দেখি কি পড়ছো এটা। শান্তি, শান্তি প্লিজ ছাড়ো। আমি জানতাম তো সেই একই প্যারানরমাল অ্যাক্টিভিটিজ নিয়ে রিসার্চের বই। এসব পড়ার মানেটা কি সুবোধ? আর পড়লেও সমস্যা নেই, কিন্তু এসব পড়া তোমার জন্য এত জরুরি হয়ে গেছে যে আমার ফোন পর্যন্ত ধরছো না। তুমি খুব ভালো করেই জানো এসব ব্যাপারে আমার ফ্যাসিনেশন আছে। ফ্যাসিনেশন? সিরিয়াসলি সুবোধ? তোমার এসব ফ্যাসিনেশনের কারণে এখন তুমি আমাকে ইগনোর করবে? আমার এখন কোনো কথা বলতে ভালো লাগছে না শান্তি, প্লিজ তুমি যাও। ও হ্যাঁ, তাই তো। আপনাকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আর কখনো আমি আপনাকে বিরক্ত করতে আসবো না। বাই। শুনছেন কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম। আর আজকের গল্পের নাম মুর্দাখোর। মুর্দাখোর শুনতে গিয়ে খুব ছোটবেলায় শোনা গল্প একটা কথা মনে পড়ে গেল। ঢাকা শহরে নাকি 70 দশকের শুরুর দিকে একজন মানুষের সন্ধান পাওয়া গিয়েছিল, যিনি নাকি বিভিন্ন গোরস্থানে গিয়ে বসে থাকতেন, মরা মানুষের কলিজা খেতেন, যার নাম ছিল খলিলুল্লাহ। এটা আমার ছোটবেলা শোনা ঘটনা, অসম্ভব ভয়ঙ্কর একটা ঘটনা এবং সত্যি ঘটনা। যারা সেই সময়কার কেউ আছেন বা শুনছেন, খোঁজ নিলে জানতে পারবেন। আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আমার নামটা মনে আছে কারণ আমার মায়ের কাছে আমি গল্পটা শুনেছিলাম তখন, এবং বেশ আলোড়ন সৃষ্টি করেছিল পুরো দেশে। তো যাই হোক, মুর্দাখোরে আমরা প্রথম পর্বে যেটা দেখতে পাচ্ছি যে কালুলাল নামে একজন ডোম আছেন, যার কাজ হচ্ছে মরা মানুষের লাশ কাটা, এবং সে যেখানটায় থাকে, যে গ্রামে, সেই এলাকাটাই পুরো ডোমদের। ডোমের কাজ না করলেও সেখানের মানুষের, তারা ডোমের সব বংশধর বলে তাদেরকে ডোম বলে আখ্যায়িত করা হয়, এবং সাধারণ মানুষ তাদের সঙ্গে খুব একটা মিশামিশি করতে চায় না, মিশতে চায় না, কারণ নিচু জাত এবং ডোমের কাজ করে বলে। তো যাই হোক, আমি আর কথা বলছি না, আমি চলে যাচ্ছি পরের পর্বে, অর্থাৎ দ্বিতীয় পর্বে, যেখানে রয়েছে আরো কিছু ভয়ঙ্কর দৃশ্য, যার জন্য আপনাদের তৈরি থাকতে হবে। আসুন তাহলে শুনি মুর্দাখোরের দ্বিতীয় পর্ব। আর আপনি শুনছেন কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম, আর আপনাদের সঙ্গে আছে আমি আরজি শারমিন। মানুষের কলিজা, মানুষের পাকস্থলী,
সর সর এখান থেকে, যা যা। লাশ দে, লাশ খাবো। চলে যা, চলে যা এখান থেকে। মা 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 আমাকে বাঁচা, মা। না 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 না। হ্যালো, শান্তি, আমি কোনো কথা শুনতে চাই না সুবোধ, প্লিজ। আমার কথাটা একবার শোনো। তোমার যা বলার তা তো তুমি বলেই দিয়েছো, নতুন করে আর তোমার বলার তো কিছু নেই। আমি ভালো নেই শান্তি, প্লিজ। এই মুহূর্তে তোমাকে আমার ভীষণ দরকার। না, তোমার আমাকে কখনো প্রয়োজন ছিল না, হবেও না। আর হলেও বাকি, তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি আসবে, যখন হবে না তখন তুমি চলে যাবে। আমি তো তোমার খেলার পুতুল না। এভাবে বলো না প্লিজ। আমি তোমার সবকিছু জেনেও তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম সুবোধ, কিন্তু দিন দিন তোমার অস্বাভাবিক আচরণে আমি টায়ার্ড। আমি কখনো তোমাকে বুঝতেই পারিনি, কারণ তুমি বুঝতে দাও না। তুমি কাল আসো, আমি তোমাকে সব বলবো। কাল গিয়ে দেখবো তুমি ওইসব ভূত প্রেতের বই পড়ছো বসে বসে, কোনো লাভ নেই সুবোধ। তোমার কি জানতে ইচ্ছে করে না যে কেন আমি এসব পড়ি? আমি তোমাকে অসংখ্যবার জিজ্ঞেস করেছি সুবোধ, তাতে কোনো লাভ হয়নি। আমি নিজে তোমাকে বলবো সব। কালকে একবার এসো তুমি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটাই শেষবার, মাইন্ড ইট। থ্যাংক ইউ সো মাচ শান্তি। আর শোনো, বলো। কাল তুমি তোমার নীল শাড়িটা পরে এসো। রাখছি, বাই। তুমি কিছু বলার আগে আমার কিছু বলার আছে। বাবা একটা ছেলের সাথে আমার বিয়ের কথা বলেছিল অনেক আগে। আমি এতদিন না বলেছি, কাল আমি বাবাকে হ্যাঁ বলে দিয়েছি। আমার কথাগুলো শোনার পরও যদি তোমার সিদ্ধান্ত একই থাকে, আমি তোমাকে কিছুই বলবো না। ঠিক আছে, বলো কি বলবে। জানো শান্তি, আমি কত রাত ঘুমাই না ঠিক মতো। প্রায় তুমি আমাকে রাতে ফোন করে জিজ্ঞেস করো না কি হয়েছে। আমি কখনো তোমাকে কিছুই বলিনি। আমি আসলে একটা দুঃস্বপ্ন দেখি। দুঃস্বপ্ন? কিসের দুঃস্বপ্ন? আমার ছোটবেলার একটা ভয় আমাকে তাড়িয়ে বেড়ায়। সে ভয়ের কারণটা আমি কাউকে বলতে পারি না, কারণ যে কেউ শুনলে হেসে উড়িয়ে দেবে, অথবা ভাববে আমি মিথ্যে বলছি। তোমার কোনো কথায় কোনো কারণে আমি তোমার উপর কখনো এসেছি সুবোধ? তুমি কি করে ভাবলে আমি তোমার কথায় হাসবো? সেজন্যই আজ আমি তোমাকে ডেকেছি। আমি তোমাকে সব বলছি। আমি ছোটবেলায় বড় হয়েছি ডোম পাড়ায়, যাতে আমি ডোম, সেটা তো তুমি জানো। হ্যাঁ জানি। আমাদের গ্রামটা খুব ছোট শান্তি, সব মিলিয়ে 8-10টা ঘর। আমাদের গ্রামের একটা ভয়ঙ্কর অধ্যায় আছে। আমাদের গ্রামের পাশেই একটা মর্গ আছে, সেখানে কাজ করে কানু কাকা। আর আমাদের গ্রামে একটা জিনিস আছে, সেই জিনিসটা কি আমরা কেউই জানি না। ছেলে নাকি মেয়ে তাও জানি না, কোথা থেকে আসে কোথায় যায় আমরা কিছুই জানি না। কোনো ক্রিচার? না শান্তি, মুর্দাখোর। মুর্দাখোর? সেটা আবার কি জিনিস? দেখো, ওর নাম নেওয়ার সাথে সাথে আমার শরীরের কেমন লোম দাঁড়িয়ে গেছে। এই মুর্দাখোর লাশ খায়। কি বলছো তুমি? হ্যাঁ, আমি যা যা বলছি তার একটা কথাও মিথ্যা না। আমাদের যে মর্গটার কথা বললাম, সেই কানু কাকাই শুধু তাকে বারবার চোখের সামনে দেখতে পায়। এই জিনিসটা নাকি প্রত্যেক রাতে কানু কাকার কাছে আসে লাশ চাইতে। কানু কাকা লাশ কেটে ভেতরের অর্গানগুলো তার জন্য রাখে, ও এসে খায়। আর ওকে দেখার সাথে সাথে কাকার শরীর কেমন জানি ভারী হয়ে যায়, প্রচন্ড যন্ত্রণা হতে থাকে। ছোটবেলা থেকে এসব শুনে আমি বড় হয়েছি। আমি শুধু দেখেছিলাম একবার আমার এক ঠাম্মা মারা গেল আমাদের সাথের ঘরেই। সেদিন রাতেও এসেছিল,
আমি জানলা দিয়ে শুধু এক ঝলক দেখেছি, সেটা আমি আজও ভুলতে পারি না। শান্তি, কি যে বিভৎস, আর কি যে বিশ্রী গন্ধ ওর শরীরে। চোখগুলো একেবারে রক্তের মতো লাল, চোখের মণিগুলো সাদা, শরীরটা অনেকটা বানরের মতো, সারা শরীর কেমন তেলতেলে। আমি আমি প্রায় স্বপ্ন দেখি সেই ভয়ঙ্কর অবয়বটা। সেদিনের পর থেকে আমি আর ঘুমোতে পারি না। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, নাও পানি খাও। দেখো সুবোধ, তুমি যা বলছো সেটা সম্ভব না। পৃথিবীতে ভূত প্রেত বলতে কিচ্ছু নেই। অনেক গ্রামে এসব কথা প্রচলিত থাকে। না শান্তি, এত বছরের এতগুলো মানুষের চোখ মিথ্যা দেখতে পারে না। আর আমাদের গ্রামের লাশের ভ্যান টানে যে মইনুল, সেও মাঝে মাঝে লাশ আনার সময় তার ভ্যানের পেছনে কাউকে দৌড়তে দেখে। আর সবার কথা বাদ দিলাম, আমি যে নিজের চোখে দেখেছি সেটা কিভাবে অস্বীকার করি? তুমি তখন ছোট ছিলে সুবোধ, এসব শুনতে শুনতে তোমার মাথায় এসব বসে গিয়েছিল, তাই ভুল দেখেছো। না শান্তি, আমি ভুল দেখতে পারি না। আমি যে এসব বিশ্বাস করতে চাই তাও না, কিন্তু আসলে ঘটনা কি? সত্যি কি এমন কিছু হতে পারে? এসব জানার জন্যই আমি এসব বই পড়ি, কিন্তু কোথাও মুর্দাখোরের কোনো কথা আমি খুঁজে পাইনি। আমি আমি শান্তি পাচ্ছি না কিছুতেই। এই ভয় আমাকে তাড়া করে বেড়ায়। ঠিক আছে সুবোধ, আমি যাব তোমার সাথে। কোথায় যাবে? তোমাদের গ্রামে, যেখান থেকে তোমার এই ভয়ের শুরু, সেখানে গিয়েই শেষ হবে। আমি তোমাকে প্রুভ করে দেব ওখানে এমন কিছুই নেই। তখন দেখবে এই ভয় আর তোমার নেই। কিন্তু আমি নিজে তো গ্রামে যাই না বহু বছর। আর তাছাড়া তুমি ডোমপাড়ায় যাবে, ওখানে গিয়ে থাকতে পারবে না। মানুষ ভালোবাসার জন্য সব পারে সুবোধ। আর তোমার বাবার সেই ছেলে? আবার না করে দেব? আমি কালই মাকে ফোন করে বলছি আমি যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ শান্তি। ভালোবাসার মানুষকে থ্যাঙ্কস দিতে নেই, আমি যা করছি আমাদের জন্য করছি। এখন চলো, কাল থেকে আমি কিছু খাইনি। কি বলো? চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যালো মা। কে? সুবোধ, কেমন আছিস রে বাবা? কতদিন পরে মোবাইল করলি, মার কথা একবারও মনে পড়ে না গো তোর? পরে তো মা, তোমাদের সবার কথা খুব মনে পড়ে। অনেক তো হলো রে বাবা, এইবার গায়ে আয়। কতদিন আমি তোরে দেখি না, মা হইয়ে কি একটা বার দেখতেও পারবো না নিজের ছেলে রে। এখন তো বুইড়ে গেছি, কবে না কবে চলে যাই। আহা মা, কেন এসব কথা বলো? আমি কারোর সাথে যোগাযোগ না রাখলেও তোমার সাথে তো রেখেছি। তাও বাবা, মুখের কথা শুনে কি হাউস পুরে? চোখ দুইটে তো একবার তোরে দেখতে চায়। আমি আসছি মা। তুই সত্যই আসবি? হ্যাঁ মা, গাড়ির টিকিট করেছি, কাল রাতের বাস। কাল রাইতে আসবি? না মা, কাল রাতে রওনা দিলে পরশু সকালে গিয়ে পৌঁছবো। কি জানি কোন দূর দেশে গিয়ে আছিস রে বাবা, আমি মরলেও তোর আইসতে আইসতে একদিন। আহা মা, আবার এসব কথা। আমি তো তোমার জন্য এসেছি, ভালো একটা চাকরি পেলে তোমাকে নিয়ে আসবো। তুই আগে আয় বাবা। মা, আমার সাথে আরো একজন আসবে। কে রে? আমার এক বন্ধু, মানে মেয়ে বন্ধু। শহরের মেয়ে ছেলে? তা এইখানে এই ডোমপাড়ায় আইসে থাকতে পারবি? পারবে মা, ও অন্যরকম, আসলে দেখতে পারবে। আচ্ছা বাবা, তুই আয় বাবা। ও দিদি, দিদি ঘরে আছিস রে? কি রে গোপী, এই সাইজের বেলা ডাকাডাকি কেন রে? দিদি, আমার সেইলে আইসতেছে, কাল বেইনে আইসবে। কি কস গোপী, এতদিন পরে গায়ে কত মনে হইল তার, সেই যে ছোট থাকতে দেখেছিলাম। হ দিদি, তোর কাছে একটা কুমড়ো চাইতে আইসলাম। তোর গাছে পাকা কুমড়ো হয়েছে দেখলাম। ছেলেটা আমার পাকা কুমড়ো খাইতে ভালো পায়।
তা নিয়ে যা না, ছেলে আসতেছে আর কুমড়ো চাইতে হবে। যা নিয়ে যা। কাল সকালে আইসবে দিদি, তুই একবার আসিস কিন্তু। আচ্ছা যা। আর কতক্ষণ? উফ, পা একেবারে ধরে গেছে। এই তো আর 2 মিনিট, চলে এসেছি। নামো। ওয়াও, পিওর বেঙ্গলি ভিলেজ। এখান থেকে আরো 15 মিনিটের পথ, তারপর আমাদের ছোট্ট গ্রাম। প্লিজ ডোন্ট সে এখান থেকে হেঁটে যেতে হবে। আমার পা আর নড়ছে না। এত লম্বা জার্নির পর 15 মিনিট হাঁটা ইটস ইম্পসিবল। আরে না না, মা বলেছে রাস্তাঘাট নাকি পাকা করে ফেলেছে। আগে তো মাটির রাস্তা ছিল, আমরা হেঁটে যেতাম। এখন ওদিকে রিক্সা ভ্যান সবই পাওয়া যায়। ভাগ্যিস তোমার সাথে প্রেমটা আগে হয়নি। 1 মিনিট। আরে মইনুল কাকা না? আদাব কাকা। কে? আমি সুবোধ। সুবোধ? ও সুবোধ, বিধুর ছেলে সুবোধ না? জি কাকা। কি কাণ্ড, এতদিনে গায়ের কথা মনে পড়লো রে। তোর মা তো কাল থেকে পুরা গা মাথায় তুলেছে। চল চল তাড়াতাড়ি চল। শান্তি, চলো। এ কি সর্বনাশ, কি করতেছো? আমার এটা তো মরা মানুষ টানা ভ্যান, জিন্দা মানুষ এটাতে চড়ে না। তুই দাঁড়াও, আমি ভ্যানের ব্যবস্থা করতেছি। আর এইটা কেডা? আমার বন্ধু, ঢাকা থেকে এসেছে আমাদের গ্রাম দেখতে। আমরা একসাথেই পড়ি। ও আচ্ছা, আচ্ছা দাঁড়া, আমি ভ্যান নিয়ে আসতেছি। আচ্ছা, ওনার নামই মইনুল, তোমাকে বলেছিলাম না? ওই যে লাশের ভ্যান টানে যে। উনি অবশ্য আমাদের গ্রামের না, উনি থাকে আমাদের পাশের গ্রামে। আমাদের গ্রামে যে 8-10টা পরিবার, সবাই হিন্দু। আচ্ছা আচ্ছা। এই যে ভ্যান আইসা পড়ছে, ওট ওট, এই মালপত্রগুলো উঠায় নে। আপনিও চলেন না কাকা? না, তোরাই যা, আমার একটু কাম আছে। সোমপাড়া থেকে খবর আইছে, লাশ আনতে যাবো। ও আচ্ছা, ঠিক আছে, বিকেলের দিকে তাহলে একবার আসবেন কিন্তু। আচ্ছা। এই তো এদিক থেকে ডানে মোড় নিবে, তারপরে আমাদের গ্রাম। এইটা কি? এটাই তো মর্গ, তোমাকে বলেছিলাম না? ও আচ্ছা, কেমন স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ। জায়গাটা একটু পরিষ্কার করে গাছ টাছগুলো কেটে ঠিকঠাক করলেই তো হয়। এটাই আসলে আমাদের সমস্যা, একটা মর্গ মানেই এমন অন্ধকার স্যাঁতস্যাঁতে করে রাখতে হবে। এই জন্যই মানুষ ভাবে মর্গ মানেই ভৌতিক কিছু একটা, আসলে এসব কিছুই না। এখানে তো আসলে আস্তে আস্তে সবই জানতে পারবে। কিন্তু গ্রামটা কিন্তু খুব সুন্দর। এখন যে হারে গ্রাম সব শহর হয়ে যাচ্ছে, এমন একেবারে অজপাড়া গ্রাম যে এখনো আছে ভাবতেই পারিনি। এত সুন্দর একটা জায়গা ছেড়ে তুমি ওই ঢাকা শহরে গিয়ে থাকার সিদ্ধান্ত কিভাবে নিলে সুবোধ? এই গ্রামটা উপর থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরে ততটাই অন্ধকার। চলে এসেছি, নামো। মা, মা। সুবোধ, আইসুই তুই? আমি কতক্ষণ ধরে বইসে আছি। কেমন আছো মা? আছি কোনো মত বাবা। মা, ও হলো শান্তি। নমস্কার। নমস্কার, আসো আসো। আপনাদের বাড়িটা খুব সুন্দর। এখন বয়স হইছে, বাড়ি ঘরের যত্ন আর কই করতে পারি। তা তুমি তো শহরে মেয়ে, এইখানে থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো সমস্যা হবে না। আয় রে সুবোধ, ঘরে আয়, আমি তোর জন্যে কুমড়ো রেঁধেছি। আয়, এসো মা। আচ্ছা শোনো, আমাদের বাড়িতে তো ঘর একটাই, মা সীতা কাকির ঘরে তোমার থাকার ব্যবস্থা করেছে। চলো তোমাকে দিয়ে আসি। এই সীতা কাকিটা আবার কি? ওই যে বলেছিলাম না, ওই মর্গে কাজ করে কানু কাকা, তার বউ। ওনাদের কোনো ছেলে মেয়ে হয়নি। আমাদের 10 ঘরের মধ্যে ওনাদের অবস্থা একটু ভালো।
শুনলাম ইটের ঘর তুলেছে। তোমার ওখানে থাকতে কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, চলো। মা, আমি শান্তিকে রাখতে যাচ্ছি। চলো। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে আমাদের পিছে পিছে কেউ হাঁটছে? কই না তো। আমার মনে হচ্ছে। আমার না, এখানকার সবারই মনে হয়। জানো, এখানে কেউ কখনো একা থাকতে পারে না, চাইলেও না। সব সময় মুদ্রাক্ষর চলাফেরা করে। কখন কিভাবে কার সামনে চলে আসে বলা যায় না। এখানকার মানুষ সব সময় একটা অজানা ভয়ের মধ্যে থাকে। আরে আরে, ভয় পেও না, ওটা একটা বেড়াল। হুট করে সামনে চলে এসেছে তো, তাই একটু চমকে গিয়েছিলাম। এই তো চলে এসেছি। এটাই কানু কাকার বাড়ি। দাঁড়াও। কাকে, ও কাকে, কাকে। কে রে? ও শুভদিলি, আয় আয়। নমস্কার কাকি। নমস্কার নমস্কার, আয় আয়। কতদিন পর তোকে দেখছি, বড় হয়ে গেছিস মেলা। সেই কোন ছোট থাকতে দেখেছিলাম। কেমন আছেন কাকিমা? ভগবান যেমন রাখছে বাবা। কাকিমা, ওর নাম শান্তি। নমস্কার। নমস্কার। তোর মায় বলেছে ওর কথা। তা শহরের মাইয়ে তুই, আমাদের এই গায়ের পাগলের সাইতে প্রেম প্রীতি হইল কি কইরে? না না, মানে তেমন কিছু না। মানে থাক থাক, এর মধ্যে গায়ের সকলে বলা বলি শুরু করেছে। সুবোধ এত বছর পরে বিয়ে করে বউ নিয়ে এসেছে। জি না, মানে সুবোধ আর আমি একই সাথে পড়াশোনা করি, ওভাবেই। আমারে আর বুঝাইতে হইবে না, আমি সব বুঝি। দোমপাড়ায় সারাটা জীবন কাইতে দিলাম বলে যে কিছুই বুঝিনি তা কিন্তু না। আয় ভিতরে আয়, সুবোধ তুইও আয়। না কাকি, আমি আর দেরি না করি, কাল সকালে আসবো। রে সুবোধ, তুই দেখি চটর চটর শুদ্ধ কথা কওয়া শিখেছিস। তা কাল আইসে আমাকেও শিখিয়ে দিস। তোর লাশ খাতা কাকার সংসার করতে করতে তো বুড়ি হইলেন। এই বয়সে যদি শুদ্ধ কথা কইয়ে তোর মতো শহরের বাবু পাওয়া যায়। বাহ, আপনি বেশ মজার মানুষ তো। কইলেম না, ঢোমপাড়ায় থাকি, তাতে কি হয়েছে, আমিও 2 ক্লাস পর্যন্ত পড়েছি। আচ্ছা, তোমরা গল্প করো, আমি আসি তাহলে। সাবধানে যাইস বাবা। দুকা দুকা। চল মা, ভেতরে চল। কি আজব দুনিয়া। সেই দিনও মাইয়াডারে দেখলাম বাজারের ওই দিকে যাইতেছে, তো চলাফেরা করা মানুষ, আর আইস তার লাশ টাইনে নিয়ে যাইতেছি। হায় রে দুনিয়া। এইটা কি? সামনে রাস্তায় বাঁশ 2টা এনে ফেলায় রাখছে কেডা? জামু নাকি জামু না? না ভাই, এই দিক দিয়ে যাওয়ার কাম নাই। ঘুরে যেতে সময় বেশি লাগবো, তাও ঘুরেই যাই। বাবারি বাবা, এত রাস্তা ঘুরে যাওয়া লাগতেছে। এইসব লাশ টানার কাম ছাইরা দিতে হইব। এই সময় আবার মুতে ধরে। দূর তো রাইতের বেলায় নাইয়া মানুষ কান্দে করতে। এ কি লাশটা ভ্যান থেকে পড়লো কেমনে? কি জ্বালায় পড়লাম। এখানে রাইখা যা, নিজের ভালো চাইলে আমারে নিয়ে যাইস না। এ কি দেখতাছি? লাশ তো আমার ভ্যানে, তাইলে সামনে ওইটা কি? লাশটার মধ্যে আরেকটা। বাঁচতে চাইলে আমারে এখানে রাইখা যা। ও বাবা রে, এইটা নির্ঘাত মুর্দাখোর, লাশ খাওয়ার লাইগা এইসব করতেছে।
চিনা ফেলেছস? লাশ হয়ে গেছে। ও আল্লাহ, শক্তি দাও, ভ্যান আরো জোরে টানা লাগবো। বাতাস উঠতেছে কইতে, আজ বুঝি আর বাসন নাই। একবার পিছে দেখ। ও বাবা রে, ভ্যানের পিছে পিছে ধরাই আসতেছে না। বাজারের হুজুর কইছিল, যাই হোক পিছ ফিরা তাকানো যাইব না। শোনো, কই যাইতাছো? আমি তোমার বউ। খাড়াও। বউ? বউ এত রাইতে এখানে আইব কইতে? না না, থামা যাইব না, সব ওই মুর্দা ঘরের ব্যাস। আজকের মতো জানে বাসি। কানুদা, ও কানুদা, বাইর। কিরে মইন, মুর্দা নিয়ে আইছিস? তোর এই অবস্থা কে? ঘাইমে তো গা ধুয়ে ফেলছিস। সেই কথা আর কইও না, আজ আমার মাইরাই পেলাইতো। কেন রে, কি হয়েছে? সোমপাড়া চেয়ারম্যানের মাইয়া গলা ফাঁস দিছে। মাইয়ার বয়স একেবারেই কম, 15 কি 16। হেল্লা শান্তি গেছিলাম। কেন রে, এত কম বয়সে মরে গেল কেন? শুনছি তো প্রেম প্রীতির কেস। চেয়ারম্যানের মাইয়া শক্ত কেস হইছে। কাল ওসি সাহেব নিজে আইব এখানে। ও, রাস্তা আসার সময় ওই মুর্দাখোর পিছ নিছিল। আজ আমার মায়েরাই হালাইতো, রাস্তায় বাঁশ হালায় রাখছিল। অন্য পথ দিয়া ঘুরে আইছি, পুরা রাস্তা পিছে পিছে দৌড়াই আইছে। একবার আমার বউ হইয়া ডাকে, আরেকবার মাইয়া হইয়া ডাকে। এমন কাণ্ড আর দেহি নাই। কচিলাস তো, তা তোরে না কইছি হেরিকেন বাত্তি যাইলে নিবি ভ্যানে। আর হেরিকেন, যেই জ্বর উঠাইছিল সেই জ্বরে কি হেরিকেন টেকে? নাও ধরো লাশটা, ভেতরে নাও, আমি বাইক গিয়া গোসল দিমু। হ, চলছে কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম। সঙ্গে আছে আর যে শারমিন। আর আপনারা আজকে যে গল্পটি শুনছেন, গল্পের নাম মুর্দাখোর। মুর্দাখোরের দ্বিতীয় পাঠও শেষ হয়ে গেছে। অধীর আগ্রহে আছেন সবাই যে এরপরে কি হয়, এরপর কি হবে, আসলে কি হবে। এই মুর্দাখোরকে নিয়ে অনেক কিছু, অনেক পেছনে যেতে হয়েছে। তো চলুন তাহলে একদম শেষ পর্বে চলে যাই, যেখানে রয়েছে হয়তো আরো ভয়ঙ্কর কিছু, আরো রহস্যময় কিছু। আসুন তাহলে শুনি মুর্দাখোরের শেষ পর্ব। আর আপনি শুনছেন কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম। সঙ্গে আছে শারমিন। আহারে, কি করতে গলায় ফাঁস নিয়েছিলি রে মা? কি সুন্দর মুখটা, কাটলে কুটলে এগুলা কিছুই থাকবে না। কাল মানুষজন আইছে, উল্টায় পাল্টায় দেখবে। এইটা কোনো মরণ হইল? মানছে যে কেন বুঝে না। থাক, আজ আর রাইতে কাটাকুটি করব না। কাল বেইনে আইছে, সব করব। এমনিও সিসাব আসতে দুপুর কইরে যাবে। কই যাস? তুই ওরে কত কইলাম লাশটা দে, দিল না। কচি লাশ, মেয়ে ছেলের লাশ। তুই চলে যা, এই লাশ দেওয়া যাইবে না। লাশ দে, দে 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 দে। এই লাশ নিয়ে শক্ত মামলা হয়েছে। কাল ওসি সাহেব আসবে। লাশ দিবি না, দিবি না লাশ? না, তুই চলে যা। ছাড় আমারে।
সীতা, সীতা, সীতা বাইর হ। হায় ভগবান, কি হয়েছে? পা ভাঙলো কেমনি? আর কইস না, আজকে মাইরেই ফেলতো। সোমপাড়া থেকে লাশ আইছিল, কচি মাইয়ে। সেই লাশের গন্ধ শুনে পেছন পেছন আইছে। মায়েটা চেয়ারম্যানের শক্ত মামলা হইছে। কইলেম এই লাশ দেয়া যাইবি না। আর কি সপনেছে কইলে রে আমার। আয় আয়, এইখানে শুয়ে পড়। সাপের তেল আছে ঘরে, গরম করে আনি। কতবার কইরে কইছি এই কাজ ছাইরে দে, আমার কথা শুনলে তো? এইবার বুঝি ছাইতেই হইবে। এই পার ঠিক হইবে বলে মনে কয় না। আস্তে একটু সহ্য কর, তেলটা মালিশ না করলে কেমনে হইবে? কাকে? ও কাকে? কে রে? নমস্কার কাকা বাবু, আমি সুবোধ। ও সুবোধ, শুনছি তুই আসছিস। সীতা, কই গেলি রে? আইসি। কাকা বাবু কি অসুস্থ? হরে বাপ, পাড়া মনে হয় ভাঙ্গেই গেছে। কাল রাইতে এমন তামাশা দেখাইল, তুই তো জানিসই সব। সে ছোট থাকতে শুনিছে এসব, এখন কি আর মনে আছে? আমার সব মনে আছে কাকি। কাকাকে নিয়ে একবার হাসপাতালে যান। হ, শান্তি তো এখনো জাগেই নাই। শান্তিকে? আমাগো সুবোধের বউ শহর থেকে আইসেছে, রাইতে আমাদের এই কেনে থাকবে কয়দিন। ও কি যে কাম করি বাবা, দিন নেই রাত নেই, সারাদিন লাশের সাথেই পড়ে থাকতে হয়। বাড়ির কোনো খবর রাখতেই পারিনি। এইবার এই কাম ছাইড়ে দিব। এতদিনে হুশ হইয়েছে। তা কই আমাদের সুবোধের বউ কই? ডাক দাও দেখি। শান্তি, ও শান্তি, উইতে পড়। মর্নিং। কি কইলি? ইয়ে মানে না না কাকি, কিছু না। সুবোধ এসছে? হ, মেলা আগে এসেছে। তোমার কাকার সাথে কথা কইছে। কাল রাইতে তোমার কাকা এসেছে, তোমারে দেখতে চায়, আসো। জি চলেন। নমস্কার কাকা। ও ভগবান, সুবোধ, শহরে গিয়ে তো তোর কপাল খুলেছে রে। এমন পরীর মতো বউ পাইছিস। না কাকা, এখনো বিয়ে হয়নি, করব। একটা ভালো চাকরি পেলেই। আরে সেসব নিয়ে ভাবিস নে, গায়ে এসেছিস, বিয়ে সাইরে যা। আমার তো ছেলে পেলে হইল না, তোর বিয়ের সব খরচ আমি দিমু। না না কাকা বাবু, সেসবের দরকার নেই, সেসব পরে দেখা যাবে। আপনি সুস্থ হন আগে। এই শান্তি, চলো। চলো কি রে, বেইনে কেউ কালী মুখে যায়? না কাকি, মা রান্না বান্না করে বসে আছে, অনেকদিন মায়ের হাতে পায়েস খাই না। ও যা তাইলে, কিন্তু আজ দুপুরে আমার এইখানে খাবি কিন্তু। আচ্ছা কাকি। রাতে ঘুম হয়েছে ঠিক মতো? I found something very very fishy. মানে? কাল রাতে তোমার কাকা আর কাকির কথা আমি শুনেছি। তোমার কাকা বলছিল কাল রাতে একটা মেয়ের লাশ এসেছে, সেটা নাকি কে খাওয়ার জন্য এসেছিল, দেয়নি, তাই তার এমন অবস্থা করেছে। ঠিকই শুনেছ, আমি তোমাকে বলেছিলাম না? ব্যাপারটা খুব খটকা লাগছে। আচ্ছা, ওই মর্গে আর কে কে থাকে? মর্গে আর কে থাকবে, কানু কাকা ছাড়া আর কেউ তো ওই পথও মারায় না। আচ্ছা, লাশটা হয়তো এখনো আছে, চলো একবার। কি বলছো তুমি, মর্গে যাবে? হ্যাঁ, তোমার কাকার তো পা ভেঙে গেছে, সে নিশ্চয় আজ আসতে পারবে না। এই ফাঁকে মর্গটা একবার দেখে আসা দরকার। কিন্তু কাকা না থাকলে দরজায় তো তালা দেওয়া থাকে, সেই চাবি শুধু কাকা বাবুর কাছেই থাকে। ও আচ্ছা ঠিক আছে, দুপুরে আমাদেরকে খেতে ডাকলো না?
তখন চাবির ব্যবস্থা আমি করে ফেলবো। আমার মনে হচ্ছে ওখানে যা ঠিক হবে না। সুবোধ, আমরা এখানে ঘুরতে আসিনি, কিছু একটা উদ্ঘাটন করতে এসেছি। ওখানে না গেলে কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে। কোনটা যে চাবি? তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেললে অনেক ঝামেলা হয়ে যাবে। এমনি তো চাবি চুরি করে নিয়ে এসেছি। তাড়াতাড়ি কাজ শেষ করে চাবিটা গিয়ে আগের জায়গায় রাখতে হবে। খুলেছে। কোনো মানুষ থাকতে পারে? ভেতরে না যাই, চলো চলে যাই। না না না, চলো ভেতরে চলো। এইটাই তো মনে হচ্ছে মেয়েটার লাশ। কিন্তু লাশটা একদম ঠিকঠাক দেখছি। দেখো লাশটার পেটের দিকের কাপড়টা কেমন রক্তের লাল হয়ে গেছে। কাপড়টা একটু সরাও তো। ও মাই গড, এসব কি? লাশের পেট চিরে সব বের করে নিয়েছে। আমি আগেই বলেছিলাম শান্তি, চলো এখান থেকে। কে আসছে? কে? শান্তি তাড়াতাড়ি চলো। দরজা তো আটকে গেছে, খুলছে না। কি লাইট বন্ধ হয়ে গেল কিভাবে? কেন আছিস এখানে? কেন? কে কে আপনি? আমি কে? আমি রাজা চন্দ্রনীল শেখর। মানে আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে ছিলাম হাজার হাজার বছর ধরে। তোরা এখানে কেন এসেছিস আমি খুব ভালো জানি। চলে যা, চলে যা এখান থেকে, যা, পালা পালা। দরজা খুলে গেছে শান্তি, চলো চলো এখান থেকে। পালা পালা এখান থেকে। মা মা মা। কি রে সুবোধ, কই গেছিলি তুই? শান্তি, এই অবস্থা কেন তোদের? কই গেছিলি তোরা? আগে একটু পানি দাও মা। এই নে পানি। মনটা খুব ধরেছিল। হায় ভগবান, কি কস? কই পাইলো তোরে? লাশ কাটা ঘরে গিয়েছিলাম। কি কইলি তুই? রাম 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 রাম, নিজের জাত রক্ষে করতে গেছিলি? কোন সাহসে মর্গে গেলি তুই? না মা, আমরা মানে। ও তুই নিয়ে গেছিলি ওরে? শহরের মেয়ে এইখানকার নীতি বুঝবি কি করে? আমার ছেলেটার কিছু হইলে? না না, ওর কিছুই হতো না। আসলে আমি নিজেও বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো মানুষের ভুল ধারণা, তাই। শুদ্ধ ভাষায় চটর চটর কথা কইতে পারিস দেখে তুই ঠিক আর এই গায়ের মানুষ ভুল। আহা মা থামো তো, আমি ওকে বলেছিলাম। যা এক্ষুনি গায়ে জল দিয়ে আয়, আমি মা কালীর পা ধোয়া জল দিচ্ছি। তুমি মার কথা কিছু মনে করো না। আরে না না, সেটা না, আমি ভাবছি অন্য কথা। কি কথা? কাল রাতে ও কি বলছিল মনে আছে? ওর নাম রাজা চন্দ্রনীল শেখর। হ্যাঁ মনে আছে। তার মানে আমরা একটা ক্লু পেয়ে গিয়েছি। এখানে তো ইন্টারনেট নেই, এই এলাকায় কোন কোন রাজা শাসন করেছে তার মধ্যে চন্দ্রনীল নামে কেউ ছিল কিনা সেটা খুঁজে বের করতে পারলে আমার মনে হয় অনেক কিছু সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে ইন্টারনেট পাওয়া সম্ভব না। এখান থেকে ঘন্টা দুয়েকের পথ গেলে একটা পুরাতন লাইব্রেরি আছে, ওখানে অনেক হিস্টোরিক্যাল বই আছে। আমি ছোটবেলা একবার গিয়েছিলাম, এখনো আছে কিনা জানি না। চলো। কোথায়? ওই লাইব্রেরিতে। এরপর ওরা দুইজন যায় সেই লাইব্রেরিতে। সেখানে অনেক খোঁজ করে তারা একটা বই পায়, যে বইয়ে সেই এলাকার 1000 বছরের ইতিহাস লেখা আছে। সেখানে তারা খুঁজে পায় রাজা চন্দ্রনীলকে। রাজা চন্দ্রনীল আজ থেকে প্রায় 700 বছর আগে এখানে শাসন করত এবং তার ভয়ঙ্কর রকমের মানসিক বিকৃতি ছিল। সে মানুষের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ খেত
তার ধারণা ছিল মানুষের এসব অঙ্গ প্রত্যঙ্গ খেলে সে 200 বছর বাঁচবে। সে তার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষকে ধরে এনে হত্যা করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ খেত। কেউ মুখ খুললে বা কোনো প্রতিবাদ করলেই পরের দিনই সে রাজার খাবার হয়ে যেত। তার ছোট রানী যখন সবকিছু জেনে যায় তখন সে এসবের বিরোধিতা করে। একদম মুখ খুলবে না, আমি এখানকার রাজা, আমি যা ইচ্ছা তাই করব। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না, আপনি এখানকার রাজা, এই রাজ্যের সব মানুষদের পিতা আপনি, আপনি তাদের সাথে এমন করতে পারেন না। মানুষের রক্ত, কলিজা, ফুসফুস, এসব আমার নেশা হয়ে গেছে। আমি আগে জানলে কখনো আপনার মতো একটা পিশাচকে বিয়ে করতাম না। আমি বাবার বাড়ি চলে যাব, আমাকে দিয়ে আসার ব্যবস্থা করুন। কি কি বললে? চলে যাবে? আমি পিশাচ? পিশাচের পৈশাচিকতা দেখো তাহলে। ছেড়ে দিন আমাকে। তোমার কলিজাটাও নিশ্চয়ই সুস্বাদু হবে। আমি অভিশাপ দিচ্ছি, যে কালো কুঠুরিতে মানুষ মেরে সব কর্মকাণ্ড করিস তুই, সেই কালো কুঠুরিতেই তুই মরবি। ওকে, তার মানে রানীর অভিশাপে রাজা মারা যায়। হ্যাঁ, এই তো পরের পেজে লেখা আছে, এরপর রাজ্যের সকলে হঠাৎ বিক্ষুব্ধ হয়ে যায়। তারা সবাই মিলে রাজাকে কালো কুঠুরিতে বন্দি করে। সেখানে তাকে এক ফোঁটা পানিও দেয় না। রাজার লাশটাও নাকি ওখানেই পচে গলে গেছে। আর তারপর থেকেই রাজার অতৃপ্ত আত্মা বেরিয়ে আসে সেখান থেকে, পুরো রাজ্যটাকে ধ্বংস করে ফেলে। হ্যাঁ, এই যে দেখো, এই যে রাজ্যে তখনকার কিছু আঁকা ছবি, সব লাশের পেট চেরা। সেসব তো বুঝলাম, কিন্তু এখন কিভাবে কি করা যায়? এক মিনিট, এটা কি পড়লো বই থেকে? একটা ম্যাপ, আর পাশে লেখা বাঁচতে চাইলে আগুন জ্বালিয়ে দাও। কিছুই তো বুঝলাম না। আমি সব বুঝেছি। এই যে লাল দাগটা, এটা হলো আমাদের মর্গ। এই জায়গাটাতেই সেই রাজার কালো কুঠুরি ছিল। যেহেতু রাজার লাশ সেখানে পৌঁছে গিয়েছিল, হাড়গুলো হয়তো থেকেই গেছে। এই জন্যই হয়তো আগুনের কথা লেখা আছে। হাড়গুলো আগুন দিয়ে পুড়িয়ে দিলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। চলো। সুবোধ আর শান্তি গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে সেই জায়গার মাটি খুঁড়ল। অনেক দূর মাটি খোঁড়ার পর সে রাজার ধ্বংস হয়ে যাওয়া কিছু হাড়গোড় পাওয়া গেল এবং গ্রামের সবাই মিলে সেগুলো পুড়িয়ে নদীতে ভাসিয়ে দিল। মুর্দাখোরকে এরপর আর কোনো দিন কেউ দেখেনি, কিন্তু কানুলালের চেহারাতে সেই মুর্দাখোরের মতো কেমন যেন একটা ছাপ পড়ে যায়। তাহলে কি কানুলালও মুর্দাখোরের মতো মানুষ খাওয়ার নেশায় পড়েছে? হ্যাঁ, মুর্দাখোর এখন আর আসে না ঠিকই, কিন্তু এই মর্গের লাশগুলোর পেট এখনো চেরা থাকে। আর কেন থাকে সেটা কেউ জানে না। শুনছেন এবিসি রেডিও 89.2 FM, চলছে কুয়াশা, ব্রট ইউ বাই ইগলো আইসক্রিম, আর সঙ্গে আছি শারমিনা। শেষ হয়ে গেল এতক্ষণ যে গল্পটি শুনছিলেন, সে গল্পটি যার নাম ছিল মুর্দাখোর, লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। জানিয়ে দিব মুর্দাখোর গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। কানুলালের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, মহিনুলের চরিত্রে কার্তিক, সীতার চরিত্রে নিতুল অভিনয় করেছেন, গোপীর চরিত্রে তমা অভিনয় করেছেন, সুবোধের চরিত্রে ছিলেন সাইফ, শান্তির চরিত্রে প্রিয়ন্তী, মায়ের চরিত্রে জাসিয়া এবং মুর্দাখোর বা চন্দ্রনীলের চরিত্রে অভিনয় করেছেন রেহান। এই ছিল আজকে কুয়াশার গল্প, মুর্দাখোরের কলাকুশলীদের নাম। আর এতক্ষণ চলছিল কুয়াশা, ব্রট ইউ বাই ইগলো আইসক্রিম। আমি বিদায় নিচ্ছি এখন। শুভরাত্রি। আবারও কথা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক একই সময়।